আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাইকে জানাচ্ছি এই রাতের মধ্যভাগে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ, সবার দোয়া ও আশীর্বাদে। তা পরসমাচার আজকের লাইভে আসলাম অনেক দেরি করে, কারণ বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরে কিছুক্ষণ আগে বাসায় আসলাম। ভাবলাম যে আজকেও ভূমি সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলি সবার উদ্দেশ্যে, কারণ প্রতিদিন কম বেশি অনেক বন্ধু পরিচিত অপরিচিত আমাকে অনুরোধ জানায়, ভাই কিছু কিছু প্রবলেমে ফেস করতেছি, এগুলোর বিষয়ে কীভাবে হেল্প পাওয়া যায় সে বিষয়ে আমাদের সমাধানের রাস্তা দেখান বা আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন, যে কথার মাধ্যমে আমরা সহজে সমাধান প্রয়াসে আমরা অতি তাড়াতাড়ি চেষ্টা করতে পারি বা সমাধান পেতে পারি। তো আজকে আমি আসলাম মূলত সবার উদ্দেশ্যে। আজকের টপিক হচ্ছে আরএস অথবা বিআরএস রেকর্ড বা মাঠ জরিপে প্রসঙ্গে। মূলত আমি এই বিষয়টা নিয়ে আমি একটু অনুধাবন করেছি এবং এটা কিভাবে গুছিয়ে বলতে হবে সে বিষয়টা নিয়েও চিন্তা ভাবনা করে এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করতেছি, যেটা আপনারা মনোযোগ দিয়ে শুনলে আমার মনে হয় আপনাদের জন্যই উপকারে লাগবে। তা যাই হোক, আপনাদের পূর্বপুরুষ 63 রেকর্ডের পরবর্তী ধারা অনুপাতে যারা দলিল রেজিস্ট্রি নিয়েছেন বা তার পরবর্তী ভায়া হিসেবে যারা দলিল রেজিস্ট্রি নিয়েছেন, অনেকে কিন্তু 90 বা 90 পূর্ববর্তী আগে বিভিন্ন মৌজায় বিভিন্ন সময়ে ল্যান্ড জরিপ হয়েছে, যেটাকে আমরা বলি অ্যাডেস্টেশন। অনেকে এ সম্পর্কে অনভিজ্ঞ, অনেকে এ সম্পর্কে জানে না। সেজন্যই আপনাদেরকে আমি ক্লিয়ারেন্সভাবে কিছু কথা বলতে চাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের উপকারে লাগবে। তো যাই হোক, অনেকেই কিন্তু রেকর্ডের পূর্ববর্তীকালীন দলিল মূলে বা ওয়ারিশ মূলে বা 63 রেকর্ড মূলে যারা বেঁচে ছিলেন, তারা কিন্তু তাদের সম্পত্তি আরএস বা বিআরএস বা বিএস যে খতিয়ানের নামকরণ হোক না কেন, তারা কিন্তু নিজস্ব নামে রেকর্ড করেছেন। রেকর্ড করার পরবর্তীতে যারা বিক্রি করছেন তারা কিন্তু যারা খরিদ করছে তারা কিন্তু 30 ধারা মামলার মাধ্যমে নিজের নামে বহাল করেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে খতিয়ান চূড়ান্তকরণ বা প্রিন্ট আউট হয়ে আসার পরে তাদের জমির পরিমাণ অনেক ক্ষেত্রে কিছু দাগে কমে গেছে, অর্ধশতক বা 1 শতক বা 5 শতক, এরকম কিছু একটা মানুষ সিচুয়েশনে পড়ে। এটা যাই হোক, বাই দ্য ওয়ে কোনো মিস্টেকের কারণে এরকম হয়ে থাকে, যেটা সহকারী সেটেলমেন্ট থেকে আপনারা এ বিষয়ে জেনে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? আমি কিন্তু ধাপে ধাপে আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার চেষ্টা করতেছি, কারণ ধাপে ধাপে না বললে আপনারা বুঝতে পারবেন না। অনেক সময় এ বিষয়ে আপনারা বুঝতে পারেন না বিধায় আপনারা বিভিন্ন রকম হয়রানির শিকার হন বা এই অফিস থেকে ওই অফিসে যান, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজে আসবে না। মূলত আপনার এই ডকুমেন্টগুলো তোলার ক্ষেত্রে আপনাকে লাগবে আপনার প্রয়োজনীয় দলিল,
যে দাগগুলা আপনি বা আপনার পূর্ববর্তী পুরুষরা জমি খরিদ করেছেন, কিন্তু পরবর্তীতে আপনারা সচেতনার অভাবে এইগুলা তদারকি না করতে পেরে কিন্তু এরকম মিস্টেকলি হয়ে থাকে। এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে আপনাদের ডকুমেন্ট লাগবে। যেমন যদি কোনো খতিয়ানে আপনাদের জমির পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে আপনার দলিল লাগবে, প্লাস তার সাথে আপনার নামে যেটা রেকর্ড হয়েছে সেই খতিয়ান লাগবে, এবং আপনি কোন কোন দাগে জমি খরিদ করেছেন, সাবেক দাগ যেটা 1963 সালে এসে দাগমলে রেজিস্ট্রি করেছেন, সেই দাগগুলো লাগবে। ওই দাগ দিয়ে আপনি চেকিং করবেন। চেকিং করার পরে দেখবেন ওই দাগটার কোন হালদাগে চলে গেছে এবং কি ওই হালদাগ কোন ডিপি খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে, সেই খতিয়ানগুলো উত্তোলন করতে হবে। উত্তোলন করার পরে আপনার দেখতে হবে ওই এসে আর হালদাগের অনুপাতে আপনার নামে কতটুকু জমি ছিল বা রেকর্ড হয়েছে, আপনার দলিলে কতটুকু আছে, রেকর্ড কতটুকু হয়েছে, মিস্টেকলি যতটুকু হয়েছে, যতটুকু কমে গেছে, সেক্ষেত্রে আপনার ল্যান্ড সার্ভে বা তামাদি বা আপনার সিভিলের মামলা দিতে হবে। এভাবে আপনার ওই খতিয়ান সংশোধন করতে হবে। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে এটাই বেশিরভাগ যে আপনার ওয়ারিশ যারা পূর্ববর্তী ছিল, যাদের নামে দলিল আছে বা যাদের নামে রেকর্ড আছে, তারা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হওয়ার কারণে, নাগরিক হওয়ার কারণে অনেক ক্ষেত্রে জমি নিজের নামে রেকর্ড করতে পারে নাই, সেটা অন্যজনে ভোগ দখল করে আছে। সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? এক্ষেত্রে যদি আপনি ফাইনালিভাবে কাজ করতে যান তাহলে একটু সময় লাগবে এবং এই কাজটাও ছোট ব্যাপার। তবে একটা কথাই মনে রাখবেন, বর্তমান আইনের ধারা অনুপাতে ডকুমেন্ট অর্থাৎ লিগাল ডকুমেন্ট যার জমি তার, এই কথাটাই সবসময় মনে রাখবেন। এবং এই বিষয়ে সহায়তা পেতে আপনার পর্যাপ্ত পরিমাণে কাগজ উত্তোলন করতে হবে এবং আইনের প্রক্রিয়া যেতে হবে। আইনের প্রক্রিয়া ছাড়া আপনার যাওয়ার আর কোনো ওয়ে নেই। এই একটাই ওয়ে, সেটা আইনি প্রক্রিয়া। আপনি একজন ভালো লয়ারের সাথে কথা বলবেন, যারা ল্যান্ড সার্ভে বা সিভিল মামলার ক্ষেত্রে পারদর্শী, অনেক এক্সপার্ট। এরকম লয়ারের সাথে কথা বলে আপনি আপনার সমস্যার সমাধানগুলো করে নেবেন। কিন্তু যে এসে দাগ মূলে আপনার মালিক, সেই এসে দাগ কয়টা হালদাগে অন্তর্ভুক্ত হয়েছে, কয়টা ডিপি খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে, সবগুলো ডকুমেন্ট আপনাদেরকে উত্তোলন করতে হবে। যদি উত্তোলন না করতে পারেন তাহলে আপনারা কাজে এগোতে পারবেন না। সব সময় মনে রাখবেন, আংশিক কোনো ডকুমেন্টে আপনি সমাধান পেতে পারবেন না। আর এক্ষেত্রে সহায়ক হিসেবে যারা ভূমি সংক্রান্ত বিষয়ে এক্সপার্ট, এনিহাও যে কেউ হয়ে থাকে, অফিসিয়াল পারসন বা আনঅফিসিয়াল পারসন বা থার্ড পারসন, যে কোনো ব্যক্তি হয়ে থাকলে তাদের সহায়তা নিয়ে আপনি সহযোগীদের মাধ্যমে অফিসে থেকে আপনি ডকুমেন্ট উত্তোলনের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় যেতে পারবেন, বা আপনার জমির দখল ভোগ থেকে শুরু করে আপনার জমি মালিকানা এবং কি আদার সাইড যে সমস্যাগুলো আছে সমাধানের জন্য প্রচেষ্টা করবেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনি ভালোভাবে সহায়তা পেতে পারেন। তবে একটা কথাই মনে রাখবেন, ছোটবেলায় যখন বয়স 4 কি 5 কি 6 বছর হয়, তখন আমাদের প্রাথমিক অবস্থায় প্রাইমারি স্টেপ বা নার্সারি স্টেপে স্টাডি করতে হয়। এটা আমাদের মূল ধাপ।
প্রাইমারি থেকে শিক্ষকতা অর্জন করার পরে আমরা হাই স্কুলে যাই, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়, এই স্টেপ বাই স্টেপে আমাদের চলতে হয়। ঠিক সেরকম আপনি যদি এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রবলেম পড়েন, তাহলে সলিউশনে যেতে হলে আপনাদেরকে ওই প্রাইমারি লেভেলে যেতে হবে। আর বিশেষত্ব দিক দিয়ে এই সমাধানগুলো পেতে গেলে আপনি যদি তড়িঘড়ি করেন, কোনো কারণে যদি আপনার কোনো মিস্টেকলি হয়ে থাকে, সেক্ষেত্রে দীর্ঘ থেকে দীর্ঘ সময় লেগে যেতে পারে। আর বিশেষ করে বর্তমান সিচুয়েশনে মানুষের দৈনন্দিন জীবনে এই ভূমি সংক্রান্ত বিষয়ে জমি জমা নিয়ে মানুষ বর্তমান খুব হ্যারাসমেন্টে আছে। আর এই সমস্যা থাকবে, কতদিন থাকবে সেটা আমি বলতে পারবো না, কারণ এটা বলার অধিকার আমার নাই, কারণ এটা আমি জানিও না। শুধু আমি না, কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করে দিতে পারবে না। তবে একটা কথা মনে রাখবেন, আপনি ভূমি আইনের সহায়তা পেতে হলে আপনাকে কি কি করতে হবে, কি কি ডকুমেন্ট উত্তোলন করতে হবে, এটা একমাত্র যারা ভূমি এক্সপার্ট তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। যদি আপনার কোনো ধরনের সমস্যা থেকে থাকে, যে কোনো বিষয়ে, আপনার রেকর্ড সংক্রান্ত বিষয়, রেকর্ড কর্তনের বিষয়, রেজিস্ট্রি ক্ষেত্রের বিষয়ে, অথবা জমি যদি কেউ জোরপূর্বক ভোগ দখল করে খায়, সেক্ষেত্রেও বিষয়ে আপনাকে আইনি সহায়তা নিতে হবে। তাছাড়া আর আপনার কোনো রাস্তা নেই, কারণ এই বিষয়ে ক্লিয়ারেন্সভাবে সবাই জানে যে বর্তমান সিচুয়েশনে যে পরিস্থিতি হয়ে গেছে, তাতে দীর্ঘ থেকে দীর্ঘভাবে মানুষের এই সমস্যা আরও বেশি আকারে ধারণ করতেছে। তবে আপনাদের কাছে আমি একটাই কথা বলবো, যদি কোনো সময়, কারণ মানুষের জীবনে সমস্যার শেষ নেই, যদি কোনো সময় আপনার এই ধরনের সমস্যায় ফেস করেন, তাহলে মনে রাখবেন, হতাশা হবেন না আর বেশি চাপ নেবেন না। এগুলো থেকে সলিউশনে আসতে গেলে আপনাকে ব্রেন দিয়ে চলতে হবে, কারণ উপস্থিত বুদ্ধি, আপনার টেকনিক, আপনার চালচলন, এই সব মিলিয়ে আপনাকে বাঁচতে সহায়ক করবে। আর বিশেষ করে যদি কোনো ব্যক্তির নামে রেকর্ড থেকে থাকে, যদি আপনি জমি খরিদ করার পরে যার কাছ থেকে আপনি রেজিস্ট্রি নিয়েছেন, তার নামে রেকর্ড যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে নামজারি করে আসতে হবে। তার নামেও যদি না থাকে, ভাইয়ের ভাই হিসেবে সাবেক মালিকের নামে যদি থেকে থাকে, তাহলে আপনাকেও নামজারি করে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে রেকর্ডের খতিয়ান থেকে পরবর্তী ধাপের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো উত্তোলন করতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনি যার কাছ থেকে নিছেন, তার ওই ভাইয়া দলিলে হালদাগ আছে, উনি আবার যার কাছ থেকে নিছে তার দলিলে হালদাগ নাই, উনি আবার যার কাছ থেকে নিছে ওই পূর্ববর্তী মালিকের নামে রেকর্ড বহাল হয়ে আছে। সেক্ষেত্রে এইখানে নামজারির কোনো অপশন নাই। এইখানে সিভিলের মামলা বা ল্যান্ড সার্ভের মামলা, এই মামলার মাধ্যমে আপনার রেকর্ড সংশোধনের মাধ্যমে আপনার নিজস্বভাবে খতিয়ান চূড়ান্ত করে নিতে হবে। এটা ছাড়া আর কোনো ওয়ে নাই, কারণ এ বিষয়ে অনেকের ধারণা নেই যে আমি যার কাছে জমি নিছি তার নামে হালদাগ আছে, পূর্ববর্তী উনি যার কাছ থেকে নিয়েছেন তার নামে হালদাগ আছে, কিন্তু
উনি যার কাছ থেকে নিয়েছে তার নামে হালদাক নেই, কিন্তু ওনার নামেও তো রেকর্ড হয় নাই। উনি আবার যার কাছ থেকে নিয়েছেন ওই ভাইয়া সাবেক মালিকের নামে রেকর্ড হয়ে আছে। হালদাক না থাকলে ভাইয়া দলিলে সেক্ষেত্রে খারিজের কোনো অপশন নেই। এই ক্ষেত্রে রেকর্ড সংশোধনের মাধ্যমে আপনাকে পুনরায় রেকর্ড কর্তন করে নিতে হবে। এখন বাজে রাত 12:43। আমি আর বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, কারণ চোখে ঘুম ঘুম ভাব অটোমেটিকলি ভাবে চলে আসছে। আমি আপনাদেরকে কতটুকু এই মূল্যবান বক্তব্যের মাধ্যমে বোঝাতে পেরেছি তা আমি জানি না। যদি আপনাদের উপকারে লাগে তাহলে আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি মনে করি যে আমি আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে মোটামুটি ভালোভাবে আপনাদের মনে জায়গা স্থান নিতে পারবো। এছাড়া আর আমার বলার কিছু নেই। এখনো অনেকে, আমি অনেক দেরিতে আসার কারণে অনেকে লাইনে নেই। কয়েকজন আমাকে নক করেছিল যে ভাই আপনি লাইভে কখন আসবেন, আপনার সাথে জরুরি কিছু বক্তব্য আছে, আমরা কিছু প্রবলেম ফেস করতেছি, এই জন্যে আপনার সাথে কিছু কথার মাধ্যমে আমরা যাতে সমস্যার সমাধান টানতে পারি সে বিষয়ে আমাদেরকে সাজেস্ট করবেন। কিন্তু দেরিতে আসার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। এই জন্যেই যে অনেকে কিন্তু ঘুমিয়ে গেছেন। এখন বাজে রাত 1:45। এখনও কিন্তু জেগে থাকার কোনো অপশন নেই, অবকাশ নেই। কারণ নিয়ম মাফিক ধরতে গেলে রাত 10টার পরে সবাই কিন্তু ঘুমিয়ে পড়ে, অনেকে কিন্তু 10টার আগেও ঘুমায়। যাই হোক, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে কিন্তু অফিসের কাজের চাপে ছিলাম প্রচুর। আমি কিন্তু অফিস থেকে আসছি রাত 9টার দিকে। এই জন্য কিন্তু আমি আপনাদের সামনে কোনো লাইভ করতে পারিনি। এর আগেও নোটিফাই করেছিলাম রাত 10টার দিকে লাইভে আসার কথা, চেষ্টাও করেছি কিন্তু কোনো ফায়দা হয়নি। যাই হোক, আমার এই লাইভটা সেভ আকারে থাকবে। যারা লাইভে আসেননি তারা আমার এই লাইভটি দেখবেন। যদি কারো কোনো বিষয়ে মতামত থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা সরাসরি ইনবক্সে মেসেজ করতে পারেন বা কল করতে পারেন। ভয়েস কলের মাধ্যমেও কথা বলতে পারেন। আমি চাচ্ছি যে স্টেপ বাই স্টেপ এই টপিকগুলো সাজালোভাবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু একটা সিস্টেম করতেছি। কারণ স্টেপ বাই স্টেপ না দিলে আপনারা বুঝতে পারবেন না, কথা অগোছালো হবে না। কিন্তু স্টেপ বাই স্টেপ না দিলে আপনারা ধৈর্য সহকারে এই লং ভিডিওগুলো দেখবেন না। না দেখার কারণে কিন্তু আপনারা এই সমস্যাগুলো বুঝতে পারবেন না, কোথা থেকে কি হয়, কোনগুলা কিভাবে আপনার সমাধান টানতে পারেন, এই আর কি। আর বিশেষ করে এই ভূমি সংক্রান্ত বিষয় কিন্তু একটু হার্ডলি ডিফিকাল্ট। যে ডিফিকাল্টের কারণে এখনও কিন্তু এই সমস্যাগুলো বুঝতে পারে না। এই বুঝতে না পারার কারণে কিন্তু সমস্যার সমাধানগুলো সঠিকভাবে করতে পারে না। এই জন্য বিভিন্ন দ্বারে ঘুরতে হয়, বা থার্ড পারসন বা আদারওয়াইজ যে কোনো ব্যক্তির প্রান্ত যে তার সাথে কথা বলতে হয় যে ভাই আমি এই প্রবলেমে পড়েছি,
কিভাবে এর সমাধান পেতে পারি, আপনি একটু হেল্প করেন। এই জন্য কিন্তু আমার শর্ট করে ভিডিও করা বা লাইভে আসা, আপনাদের সামনে আমি এই কথাগুলো বলতেছি। আর আমি আরেকটা পয়েন্টের কথা বলতে চাই, যদি কোনো সময়ে আপনারা এই সংক্রান্ত যে কোনো সমস্যায় ফেস করেন, তাহলে ওই সমস্যার কথা আমাকে মেসেঞ্জারে নক দিবেন, মেসেজ আকারে বলবেন বা ভয়েস আকারে বলবেন বা কলের মাধ্যমে যে কোনোভাবে বলতে পারেন। সেক্ষেত্রে আমি অ্যাগ্রি আছি এবং কি আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। যতটুকু পারি এই ছোট মাথায় আপনাদের বুদ্ধি দিয়ে আপনাদের সাহায্য সহযোগিতার কেমন হাত বাড়িয়ে আমি আপনাদের সাহায্য করব ইনশাল্লাহ, যতটুকু পারি। কারণ আমি সব সময় ফ্রি থাকি না, আমি সন্ধ্যার পর থেকে রাত 10টা 11টা পর্যন্ত ফ্রি থাকি, এই জন্যে আপনাদের সাথে আমি কথা বলতে পারি না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি এক এক সময় এক এক টপিক নিয়ে আলাপ আলোচনা করব, আর নতুন নিয়মের নতুন আঙ্গিকে আমি লাইভগুলো করব। যখন যে টপিক নিয়ে আলোচনা করব তার আগে আমি স্টোরিতে অথবা টাইমলাইনে আমি দিয়ে দিব কোন বিষয়ে আজকে টপিক করা হবে, সেই বিষয়ে আমি আপনাদের সামনে এসে আমি কথা বলবো। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে সব সময় আছি, যতটুকু হেল্প লাগে, যতটুকু মেধায় দিয়ে আপনাদের সাহায্য সহযোগিতা করতে পারি। আল্লাহর রহমতে ইনশাল্লাহ কাজ হবে 100%। আমি আশ্বাস দিতে পারি আপনাদের সাহায্য সহযোগিতার পাশে এসে দাঁড়াবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার আজকের লাইভ প্রোগ্রামটি শেষ করতেছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।